প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো। আমি মোহাম্মদ দিনকুল ইসলাম, প্রভাষক পদার্থবিদ্যা, আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রতিদিনকার মতো আজও তোমাদের সাথে অনলাইন ক্লাসে আসছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় থেকে ভেক্টরের উপর আজকে আমার লেকচার নং হচ্ছে 2। ইতিপূর্বে যে লেকচারটি দিয়েছি সেখানে ভেক্টর বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করছি সেই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখেছো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করেছো। আজকে আমি তোমাদের কাছে পদার্থ ভেক্টরেরই দুটি সূত্র নিয়ে আমি আলোচনা করব। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র এবং ভেক্টর যুগের সামুদ্রিকের সূত্র, এই দুটি সূত্র নিয়ে আমি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে আমাদের কাজে চলে যাই। আমাদের প্রথম যে সূত্রটা বললাম ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। হ্যাঁ, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রটি কি, আগে আমরা এ বিষয়ে ধারণা নিতে চাই। আমরা সকলেই জানি ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহুর সমষ্টি, তাই তো? এই ত্রিভুজের মধ্যে আবার অনেক ধরনের ত্রিভুজ আছে। ত্রিভুজ যে ধরনের হোক না কেন তার তিনটা বাহু থাকবে, এটাই তো। এই তিনটি বাহু যদি থাকে ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দুতে দুটি সন্নিহিত বাহু থাকে, তাই না? এই দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে, কোনো ত্রিভুজের একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে, একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে ত্রিভুজের অপর বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি প্রকাশ করে। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, কোনো ত্রিভুজের কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করলে অপর বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। হ্যাঁ, কীরকম খেয়াল করো, মনে করো এটা আমাদের ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমি যদি বলি এখানে একটা সন্নিহিত বাহু, হ্যাঁ এটা একটা কৌণিক বিন্দু, এর মধ্যে দুটি সন্নিহিত বাহু হচ্ছে এটা, আমরা নাম দিতে পারি এ বি সি। হ্যাঁ, এবিসি একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি বাহু একটি পি ভেক্টরকে যদি নির্দেশ করে, আবার একই ক্রমে বিসি বাহু যদি কিউ ভেক্টরকে নির্দেশ করে, তাহলে কি হলো, দুটি বাহু, এই দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলো। তাহলে তৃতীয় বাহু কি হবে? তৃতীয় বাহুটা হচ্ছে এটা যেদিকে গেছে সেটা তার বিপরীত দিকে, তোমাকে বলা হয়েছে আগে বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। ওই ভেক্টর দুটির লব্ধি যদি আমার হয় আর, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আর ইকুয়াল, আমরা লিখব হলো পি প্লাস কিউ। এটা তো আমরা ভেক্টর হিসেবে আমরা এটা বললাম। তাছাড়া যদি আমি বাহু হিসাবে বলি, তাহলে আমি এখানে বলতে পারি হলো যে এ বি বাহু প্লাস আবার এখানে হচ্ছে বিসি বাহু। খেয়াল করো, দুটো একই ক্রমে গেছে, তাই না? এই দুটো একই ক্রমে যদি যেয়ে থাকে তাহলে তাদের যে সমষ্টি, এই সমষ্টি হবে অপর বাহুর যে বিপরীত ক্রমে গিয়েছে, বিপরীত ক্রমটা কি, যে এসি এইটা সমান। তার মানে এই এসি দ্বারা কি করবে, এই দুটি বাহুর লব্ধিকে নির্দেশ করবে। কথাটা আমি এটুকুই বলেছিলাম যে কোনো ত্রিভুজের কোনো কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে অপর বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। আমি এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি একটি ত্রিভুজ,
এখানে এবি বাহু একই ক্রমে এবি বাহুর একই ক্রমে বিসি বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে বিপরীত বাহু এসি কি করছে, বিপরীতগামী হয়ে যদি একই ক্রমে হতো তাহলে তোমার এদিক দিয়ে ঘুরে আসতো, সে এদিক দিয়ে ঘুরে না এসে সে বিপরীতগামী হয়ে এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। লব্ধি মানে হচ্ছে সমষ্টি, এই সমষ্টি সমান হবে। এখন আমি ভেক্টরকে আমরা এরকমভাবে দেখিয়েছি, এরকমভাবে না, ত্রিভুজকে এরকমভাবে না দেখিয়ে আমি তো এরকমও দেখাতে পারি না? তাহলে এখানে তুমি খেয়াল করো, এটা যদি এ বি সি হয়, এটা যদি তার কৌণিক বিন্দু হয়, তাহলে আমি কৌণিক বিন্দুতে আমি এইদিকে দেখালাম এ বি, আবার এইদিকে দেখালাম হলো এসি দেখালাম। খেয়াল করো, এটা এইদিকে গিয়েছে, এটা এইদিকে গিয়েছে। এখন এটা কিভাবে গিয়েছে তুমি খেয়াল করো, পরে এটা একই ক্রমে যায় নাই। এটা কি একই ক্রমে গিয়েছে? তুমি কি বলবা, এটা কি একই ক্রমে গিয়েছে, একই দিকে গিয়েছে? না, একটা এই পাশে গিয়েছে, একটা এদিকে গিয়েছে। এখন আমি এখান থেকে যদি মনে করি যে আমি এটাকে এদিকে নিয়ে যাব, এই ভেক্টরটাকে এদিকে নিয়ে গেছি, এখন একইভাবে যদি আমি এদিকে আবার নিয়ে আসি, এদিকে যদি আমি প্রকাশ করি, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো একই ক্রমে গিয়েছে কোন দুটি ভেক্টর বা কোন দুটি বাহু, এখানে এসি বাহু, সিবি বাহু, এই দুটো একই ক্রমে গিয়েছে। তাহলে একই ক্রমে যদি গিয়ে থাকে, তাহলে আমি তাদেরকে অপর যে বাহুটি আছে, যেখানে এবি হচ্ছে তার বিপরীত ক্রমে, এবিটা আছে হলো তার বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রমে এই বাহু দ্বারা এই দুটি বাহুর লব্ধিকে নির্দেশ করবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি হলো যে এ সি ভেক্টর প্লাস এখানে সিবি ভেক্টর ইকুয়াল হচ্ছে এবি ভেক্টর। তোমাদের খেয়াল রাখতে হবে যে ভেক্টরের দিক যেদিকে হবে, তোমার অর্ডারটা সেদিক থেকে তৈরি করতে হবে। কেমন? তুমি এখানে দেখো, এই ভেক্টর শুরু হয়েছে এখানে এ বিন্দু থেকে, শীর্ষবিন্দু হয়েছে সি বিন্দুতে, তাহলে তোমার অর্ডারটা কোন দিকে গিয়েছে? এ থেকে সি এর দিকে। তো সেই জন্য আমরা লিখেছি হলো এসি। আবার এটা দেখো কি আছে, সি থেকে বির দিকে অতিক্রম করেছে, তাহলে সি থেকে যদি বির দিকে অতিক্রম করে, তাহলে আমরা এখানে সিবি, এখানে আমরা সিবি লিখছি, আমরা এখানে বিসি লিখতে পারবো না। লিখতে পারবো, তবে সেটাকে আমাকে বিপরীতভাবে যদি লিখলে তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা ওই মাইনাসের কথা চিন্তা না করে একই ক্রম দিয়ে বুঝালাম, এইখানে সিবি দিয়ে প্রকাশ করলাম। আবার এখানে বিপরীত বাহু ছিল হলো এবি, এটাকে আমরা এবি দিয়ে দেখিয়েছি। এটি হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রটা আমি আবার রিপিট করছি। আমার ত্রিভুজ সূত্রটি কী ছিল? কোনো ত্রিভুজের একটি কৌণিক বিন্দুতে দুটি সন্নিহিত বাহু, একটি কৌণিক বিন্দুতে দুটি সন্নিহিত বাহু একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে অপর বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, ফাইন। আসো আমরা এরপরে যাই হলো ভেক্টর যুগের সামন্ত্রিকের সূত্র আমরা নিয়ে আলোচনা করব। ভেক্টর যুগের সামন্ত্রিক সূত্রটা কি? তোমরা কথা থেকেই হয়তো বুঝতে পেরেছ। কথার মধ্যে কি বললাম? ভেক্টর যুগের সামন্ত্রিক সূত্র, সামন্তরিক রিক সূত্র, আর সামন্ত্রিক সূত্র, ভেক্টর যুগে সামন্ত্রিকের সূত্র। তো সামন্ত্রিকের সূত্রটা কি হবে? যে আমার সামন্ত্রিক, আমরা জানি সামন্ত্রিক কাকে বলে। সামন্ত্রিক হচ্ছে বিপরীত কি হবে? সামন্ত্রিকের দুটি সমান্তরাল বাহু থাকবে। এই সমান্তরাল বাহু দুটি কোনো চতুর্ভুজের বিপরীত দুটি বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয়, কোনো চতুর্ভুজের বিপরীত দুটি বাহু যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় এবং এই কোণগুলো যদি কোনোটাই 90 ডিগ্রি না হয়, তাকেই তো আমরা সামন্ত্রিক বলি, তাই না? তো এই সামন্ত্রিকের আমি সামন্ত্রিকটা এঁকে নিই আগে। এই বাহুর সমান্তরাল যদি আমার এখানে বাহুটা অঙ্কন করি, এই বাহুর সমান্তরাল এটা অঙ্কন করলাম, এরপর আমি এখানে আরেকটা বাহু নিয়েছি, এটার সমান্তরালে আবার এখানে আমি একটা বাহু অঙ্কন করলাম। তাহলে তুমি খেয়াল করে দেখো এই বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল আছে কিনা। এই বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল।
এটাকে আমরা তখন বলবো হলো সামুদ্রিক। তো এই সামুদ্রিকের আমি যদি নাম দিয়ে থাকি এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে একটি সামুদ্রিক। এই সামুদ্রিকের একটি কৌণিক বিন্দু যদি আমি বিবেচনা করি এ, একটি কৌণিক বিন্দু বিবেচনা করলাম এ, এই কৌণিক বিন্দুতে দুটি সন্নিহিত বাহু যদি চিন্তা করি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এডি, এই দুটি সন্নিহিত বাহু। এই দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, একটি পি আর একটা যদি কিউ, এই দুটি ভেক্টরকে যদি নির্দেশ করে এবং এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, মধ্যবর্তী কোণ হবে আলফা, তবে এই সামুদ্রিকের কর্ণ যদি হয় এসি, এই সামুদ্রিকের কর্ণ এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি ভেক্টরকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আমার এখানে আর হচ্ছে এই দুটি ভেক্টরের সমষ্টির সমান। হ্যাঁ, আমি তাহলে কথাটা আবার করি, সূত্র আকারের কথাটা আমরা বলতে পারি, কোনো সামুদ্রিকের একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর, একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই সামুদ্রিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। আমি আবার রিপিট করছি, কোনো সামুদ্রিকের একটি কৌণিক বিন্দুতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করলে ওই সামুদ্রিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। এটা হচ্ছে আমার সামুদ্রিকের সূত্র। তো আমি যদি এটাকে ব্যাখ্যা হিসেবে লিখি, তাহলে ব্যাখ্যা হিসেবে বলতে পারি, হ্যাঁ, মনে করি এ বি সি ডি একটি সামুদ্রিক, হ্যাঁ, এ কৌণিক বিন্দুতে এ বি ও এডি দুটি সন্নিহিত বাহু যথাক্রমে পি ও কিউ ভেক্টরকে নির্দেশ করলে এই সামুদ্রিকের কর্ণ এসি এই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে। হ্যাঁ, এই সামুদ্রিকের কর্ণ এসি যদি আর ভেক্টরকে নির্দেশ করে, তাহলে আমরা লিখতে পারি যে আর ভেক্টর ইকুয়াল হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হচ্ছে সামুদ্রিকের সূত্রের ব্যাখ্যা। সামুদ্রিকের সূত্রের মধ্যে আমরা কি আবার রিপিট করছি, দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করলে এই সামুদ্রিকের কর্ণ এই ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। ক্লিয়ার? এখন এই লব্ধির মানটা আমরা আবার বের করব। লব্ধির মানটা আমরা বের করতে চাই। তো লব্ধির মানটা আমরা কি করে বের করব? এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য। এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হয়। আমরা একটু ডিটেলস আমরা একটু জানতে চাই, ডিটেলস আমরা জানবো। তো আমি এখন বের করব হলো যে সামুদ্রিকের যে লব্ধি আর আছে, সে লব্ধির মানটা কি। আমরা এখানে লিখেছি হলো ভেক্টর হিসাবে আমরা এখানে লিখেছি, কিন্তু অ্যাকচুয়ালি তার মানটা কি হবে সেই মানটা আমরা নির্ণয় করব। তো এই মান নির্ণয় করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। কাজটা কি খেয়াল করো, এই এ বি এর বর্ধিত অংশের উপর এই সি হতে একটি লম্ব অঙ্কন করব। সি হতে একটি লম্ব অঙ্কন করলাম কোথায়? এ বি এর বর্ধিত অংশের উপর। আমি এটার নাম দিলাম হলো বর্ধিত অংশ, আমি কি দিলাম হলো ই বিন্দু নাম দিলাম। সিই একটি লম্ব অঙ্কন করলাম। এখন সিই যদি লম্ব অঙ্কন করি, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা বলবো তোমরা 90 ডিগ্রি। আর এই কোণটা কি হবে? এটা যেহেতু আমি আগে বলেছি এটা একটা আলফা কোণ, তাহলে এটা হবে হলো আলফা কোণ। ঠিক আছে? হ্যাঁ, তো এটা আলফা কোণ কেন হলো নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে? অনুরূপ কোণ বলে, তাই তো? এখন যদি আমরা এখানে চিন্তা করি এ ই সি, এইখানে এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা? যে এই এ ই সি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজের আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, তাই তো কথা? অতিভুজের বর্গ, অতিভুজ হচ্ছে আমার এখানে এসি, তার উপরে বর্গ সমান হচ্ছে অপর দুই বাহু, একটা বাহু হচ্ছে এ ই, হ্যাঁ, এ ই তার বর্গ প্লাস, হ্যাঁ, আমরা সিই তার বর্গ লিখলাম। কোথায় থেকে কিভাবে লিখলাম আমি আবার বলছি, এ ই সি এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখানে লিখলাম হলো যে এ ই সি সমকোণী ত্রিভুজের,
সমকোণী ত্রিভুজের ত্রিভুজ হতে আমরা লিখতে পারি হলো এটা, হ্যাঁ, এবিসি এইসি এই সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারি হলো এ সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি খেয়াল করে দেখো এখানে, বা আমি একটু নিচেই লিখি, এই এর মধ্যে কি কি আছে, এ বি আছে, আবার বিই আছে। তাহলে আমরা লিখতে পারি হলো যে এ বি প্লাস বিই, এইটার উপর আমি স্কোয়ার করলাম, প্লাস এখানে আছে হলো সিই, তার উপরে স্কোয়ার। ফাইন। এখন এটার যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর হচ্ছে বিই প্লাস এখানে আছে হলো সিই স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করো। এখন আমরা যদি এখানে চিন্তা করি, আবার একটা কাজ করি, যে এই বিইসি এই ত্রিভুজ হতে আবার আমরা কি লিখতে পারি, খেয়াল করো তো দেখি। বিইসি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে এরকম লিখলাম যে বিইসি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখব, আমি একটু উপরে চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজ হতে আমি কি লিখতে পারি, খেয়াল করো যে এখানে বিইসি এই সমকোণী ত্রিভুজ হতে অত্রিভুজ হচ্ছে বিসি, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে বিসি স্কোয়ার ইকুয়াল বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজ হতে খেয়াল করে দেখি আমরা এখানে লিখলাম হলো বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। কোথায় আছে দেখো তো, বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এই দুইটার সমান কিন্তু আমরা বিসি স্কোয়ার লিখতে পারি না? তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে নিয়ে নেই, এটা এবং এটা, এই দুইটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, বিসি স্কোয়ার লিখতে পারি। তাহলে ফাইনালি আমি এখানে কি পেলাম, হ্যাঁ, ফাইনালি আমি যদি এটাকে একটা 1 নং সমীকরণ হিসেবে দিই, তাহলে এই 1 নং হতে আমরা পাবো হলো যে 1 নং হতে আমরা কি লিখতে পারি, যে আমি এখানে এস স্কোয়ার ইকুয়াল আমরা এ বি স্কোয়ার প্লাস আমরা এখানে 2ab আবার আছে হলো বিই, হ্যাঁ, প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। কেন বি সি স্কোয়ার, খেয়াল করো এখানে আমার এই বিই এবং সিই এই দুইটার বর্গ থেকে বি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এই দুইটা থেকে আমরা লিখতে পারি হলো বি সি স্কোয়ার। এবার তুমি খেয়াল করে দেখো এখানে আমার কি কি জানা আছে, এসি, এই এসির পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে এসি এটা আমার এখানে আর আছে, যদি মান বিবেচনা করি আমার আর এর মান আমার আছে। এবি কোনটা, এবি হচ্ছে এটা, তাহলে এখানে আমার পি আছে, আমি তাহলে পি লিখতে পারি। আমার বিই কোনটা, এই অংশটা, আমার এই অংশের মান নেই, তাহলে আমি এই অংশের মানটা আমরা বের করে নিতে হবে আমাদেরকে। আবার বিসি কোনটা, এইটা, তাহলে বিসি যদি এটা হয়, আমরা জানি এই বাহুর সমান ও সমান্তরাল হচ্ছে এই বাহু, তাই না? এটা যেহেতু আমার কিউ, তাহলে নিশ্চয়ই এইটা হবে আমার কিউ, তাহলে আমার বিসিও জানা হয়ে গেছে। তো শুধু রইলো আমার কি, এখানে এই বিইটা আমার রয়ে গেল। তাহলে বিইটা আমি কি করে বের করব, বিইটা বের করতে পারি, কিভাবে বের করতে পারি, বিইসি এই সমকোণী ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, এই বিইটা হচ্ছে ভূমি, কেন, এই যে কোণ সংলগ্ন বাহু, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার, নিশ্চয়ই কজের। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি হলো যে আবার আমরা এখানে লিখতে পারি হলো যে কস আলফা ইকুয়াল আমরা লিখলাম হলো যে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিই আর অতিভুজ হচ্ছে এখানে বিসি। তাহলে আমি এখানে যদি লিখি যে বিই ইকুয়াল বিসি কস আলফা, তাহলে আমি বিসি পেয়ে গেলাম। ঠিক আছে, আমি বিসি কস আলফা পেয়ে গেলাম, কার সমান পেলাম হলো এখানে বিইর সমান। তাহলে যদি এটা হয়, তাহলে আমি এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, তাহলে 2 নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি, আমি একটু এইটুকু মুছতে হচ্ছে আমাকে। হ্যাঁ, খেয়াল করো, আমি এখানে ফাইনালি আমি পাচ্ছি হলো, খেয়াল করো যে এ সি স্কোয়ার ইকুয়াল
এ বি স্কোয়ার প্লাস 2ab, আর আমার এখানে বিই সমান পেয়েছি হলো বিসি কস আলফা, আর আমার ওইখানে লাস্টে আর কি আছে প্লাস বি সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমি মানগুলো এখানে বসাইতে পারি। এসি বরাবর ছিল আর ভেক্টর, তার মান হিসেবে আমি লিখতে পারি হলো আর, তার উপরে স্কোয়ার, ইকুয়াল এবি ছিল পি, তার উপরে স্কোয়ার, আবার এখানে 2, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, বিসি হচ্ছে কিউ, শুধু মান বিবেচনা করছি, আমরা দিক নিচ্ছি না, এই জন্য আমরা ভেক্টর চিহ্ন দিচ্ছি না। আর এখানে হচ্ছে কস আলফা প্লাস এটা হচ্ছে বিসি হচ্ছে কিউ, তারপরে স্কোয়ার। ফাইনালি আমি লিখতে পারি হলো এরকম যে আর ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আমি এই পাশে নিয়ে আসলাম, প্লাস 2p কিউ কজ আলফা। হ্যাঁ, আর এখানে এই যে স্কোয়ারটা এই পাশে যখন দিলাম তখন আমি এখানে একটা রুট ওভার দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে আমার এইটাই হচ্ছে ভেক্টরের মানের, দুটি ভেক্টরের লব্ধির মানের রাশিমালা। দুটি ভেক্টরের লব্ধি মানের রাশিমালা আমরা কি পেলাম, যে আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে পিটা কি, পিটা হচ্ছে যে ভূমি বরাবর যে ভেক্টর রয়েছে সে ভেক্টরের মান, তার মানে আমরা বলতে পারি হলো এটা অনুভূমিকভাবে যে ভেক্টর আছে সেই ভেক্টরের মান, আর কিউটা হচ্ছে উলম্বভাবে যে ভেক্টরটি ছিল সেই ভেক্টরের মান, আর এখানে আলফাটা কি, আলফা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? এটা আমাকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমি কি পেলাম, আবার রিপিট করছি, আমি পেলাম হলো ভেক্টরের লব্ধির মানের রাশিমালা, দুটি ভেক্টরের লব্ধির মানের রাশিমালা আমরা পেলাম। ক্লিয়ার? ফাইন। এবার আসি হলো যে এই যে লব্ধির মান, তাহলে শুধু আমরা মান বের করবো কেন, আমার তার দিকও তো থাকবে, কারণ এটা ভেক্টর রাশি যেহেতু তার মান দিক দুটোই থাকবে, তাহলে আমি এখানে দিকটাও আমরা এখান থেকে নির্ণয় করব। কিভাবে দিকটা নির্ণয় করতে পারি খেয়াল করো, চলো আমরা যাই দিক নির্ণয় করার জন্যে। হ্যাঁ, আমি একটু মুছে ফেলছি। খেয়াল করো, আমি এখন বের করব হলো লব্ধির দিক। তো লব্ধির দিকটা আমরা কি করছি, এই লব্ধিটা হচ্ছে এসি, তার মানে আর ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করেছি। এই লব্ধিটি পি ভেক্টরের সাথে থিটা কোণ তৈরি করেছে আমরা ধরে নিলাম যে এই আর লব্ধিটি পি ভেক্টরের সাথে থিটা কোণ করে অবস্থান করছে। থিটা কোণ করে যদি অবস্থান করে, তাহলে আমি এখানে থিটাটা যদি বের করতে পারি তাহলে লব্ধির দিকটা আমরা বের করে ফেলতে পারবো। কেন? আমার এই থিটার উপরে নির্ভর করছে সে কোন দিকে যাচ্ছে। এখানে যদি থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সে 30 ডিগ্রি বরাবর থাকবে, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি বরাবর সে ক্রিয়া করছে। এভাবে এই থিটার মানের উপরেই নির্ভর করছে লব্ধির দিক। তো এই মানটা আমরা বের করতে চাই, এই মানটা বের করার জন্য আমি কি করতে পারি খেয়াল করো, আমি AEC এই ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটা আমরা চিন্তা করতে পারি। কিভাবে, কি বললাম, AEC সমকোণী ত্রিভুজ হতে AEC সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাইতে পারি খেয়াল করো, যে আমার কোণটা হচ্ছে এটা, তার মানে ভূমি হচ্ছে AE আর লম্ব হচ্ছে CE। তাহলে ভূমি আর লম্ব সাথে সম্পর্ক কার? ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক হচ্ছে নিশ্চয়ই ট্যানের। তাহলে ট্যান থিটা ইকুয়াল আমার এখানে কি আসছে, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে CE, ভূমি হচ্ছে এখানে AE। তো এই CE বাই আবার AE কে লিখতে পারি, এই AE কে লিখতে পারি হলো AB প্লাস BC। হ্যাঁ, AB প্লাস BE এটা আমরা লিখতে পারি। এখন খেয়াল করো, CE মানে হচ্ছে এটা, যার মান আমার জানা নেই। আবার AB হচ্ছে এই অংশটুকু, যার মান আমরা নিতে পারি P। আবার BE, এই BEর মানটা আমরা আগের অংশে বের করেছিলাম, তাই না?
বিইর মানটা আগের অংশে বের করেছিলাম কি, যে বিইর মানটা আমরা আগের অংশে বের করেছিলাম যে বিই এটা সমান হচ্ছে বিসি কস আলফা। আমরা এই বিইটা বের করেছিলাম হলো বিসি কজ আলফা, এটা আমরা আগের অংশে অর্থাৎ লব্ধির মান বের করার সময় আমরা এটা বের করেছিলাম। এবার আমরা এখানে সিইর মানটা বের করে নিই। তাহলে সিই কোনটা? এটা সিই যদি এটা থাকে তাহলে আমরা এখানে এটা হচ্ছে অজানা বাহু, তাহলে নিশ্চয় একটা জানা বাহু নিতে হবে। তাহলে জানা বাহু হিসাবে আমার এখানে আসলে বিসি। তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক কার? তোমরা নিশ্চয়ই বলবে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন আলফা ইকুয়াল এখানে আছে হলো যে সিই ডিভাইডেড বাই বিসি। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমি সিইটাকে নিয়ে আসি, এখানে সিই ইকুয়াল বিসি সাইন আলফা, তাহলে আমরা পেয়ে গেলাম সিইটাও পেয়ে গেলাম। ফাইনালি আমি এখানে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হলো, আমি এখানে লিখলাম সিই হচ্ছে আমার এখানে বিসি সাইন আলফা ডিভাইডেড বাই এ বি তো আসছে প্লাস বিটা কি ছিল? বিসি কজ আলফা, ঠিক আছে, ফাইন। এবার আসি এখানে মান বসাই বিসি কত কি ছিল দেখো তো, খেয়াল করো তো, বিসি ছিল আমার কিউ, তাহলে আমি মান হিসাবে শুধু নিলাম হলো কিউ, আর এখানে আসা হলো সাইন আলফা, আবার এবিটা কি ছিল? এবিটা ছিল পি, তাহলে পি, আর এখানে বিসি হলো কিউ কস আলফা। ক্লিয়ার? তাহলে ফাইনালি আমি কি পেলাম? আমরা পেলাম ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যদি আমি থিটাকে বের করতে চাই, তাহলে থিটা বের করতে চাইলে আমার কি দরকার এখানে? হ্যাঁ, পি ভেক্টর দরকার, ভেক্টরের মান দরকার, কিউ ভেক্টরের মান দরকার, এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ দরকার। ক্লিয়ার? তাহলে আমি এখানে এই থিটাকে যদি আমি এখানে ট্রান্সফার করি, আমি যদি থিটা সমান লিখি তাহলে লিখবো হলো আমরা এখানে টেন ইনভার্স, আর ওইখানে লিখলাম হলো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এইটা হচ্ছে আমার লব্ধির দিকের রাশিমালা। লব্ধির দিক আমি থিটা দিয়ে প্রকাশ করি আমরা। তাহলে থিটা সমান হচ্ছে টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা লব্ধির দিকের রাশিমালা পেয়ে গেলাম। এখানে তোমাদের মনে রাখতে হবে যে উপরে কিউ সাইন আলফা, এই সাইন আলফাটা আসলে আমরা এটাকে বলি হলো উলম্বের দিকে ক্রিয়া করছে, আর এখানে উলম্ব উপাংশ হিসাবে আছে হলো কিউ, আর পি হচ্ছে অনুভূমিকভাবে আছে, আর কিউ কজ আলফা এখানে বসছে, তাই তো? তাহলে আমরা এখানে দুইটা ইকুয়েশন আজকে পেয়ে গেলাম, খুব গুরুত্বপূর্ণ দুইটা ইকুয়েশন। আমি এই দুইটা ইকুয়েশন আবার তোমাদের সাথে একটু এক নজরে নিতে চাচ্ছি। হ্যাঁ, দুইটা ইকুয়েশনের মধ্যে কি ছিল? যে একটি ছিল লব্ধির মানের রাশিমালা, আরেকটা ছিল হলো লব্ধির দিক। দুটি খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। হ্যাঁ, আমরা দুটি লব্ধির মানের রাশিমালা কি পেয়েছি? যে আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটা পেলাম হলো লব্ধির মানের রাশিমালা। আবার লব্ধির দিকের রাশিমালা আমরা পেলাম হলো যে থিটা ইকুয়াল টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটা আমরা পেলাম হলো লব্ধির দিকের রাশিমালা। তথ্যগুলো আমরা অবশ্যই জানি যে এখানে পি হচ্ছে অনুভূমিকভাবে ক্রিয়াশীল ভেক্টরের মান, আর কিউ হচ্ছে উলম্বভাবে ক্রিয়াশীল ভেক্টরের মান, আর আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এখানে থিটাটা কি? লব্ধির দিকের লব্ধির দিক নির্দেশ করে, তাহলে থিটা হচ্ছে লব্ধির দিক। আর এখানকার তথ্যগুলো আগের যে তথ্য ছিল সেই তথ্যের মতোই। ক্লিয়ার? হ্যাঁ, তো এখন আমরা এই লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমরা বের করতে পারি। এই লব্ধির সর্বোচ্চ মান কি হবে, কখন পাওয়া যাবে? তো এই লব্ধির সর্বোচ্চ মান দেখো, একটু খেয়াল করি, সর্বোচ্চ মানের বিষয়টা একটু আলোচনা করে ফেলি আজকে। হ্যাঁ, লক্ষ্য করো এখানে পি এবং কিউ দুটি ভেক্টর, তার যদি নির্দিষ্ট থাকে,
পি কিউ ভেক্টর দুটি যদি নির্দিষ্ট থাকে তাহলে এই লব্ধির মানের লব্ধির মান নির্ভর করছে কার উপর? পি কিউ নির্দিষ্ট, তাহলে নির্ভর করছে হলো কজ আলফার উপর। ক্লিয়ার? যে এখানে পি কিউ দুটি যদি নির্দিষ্ট থাকে, দুটি ভেক্টরের মান যদি নির্দিষ্ট থাকে, তাহলে এই লব্ধির মান, ওই দুটি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে কজ আলফার উপর, অর্থাৎ তার মধ্যবর্তী কোণের কোসাইনের উপর। এখন কজ আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মান সর্বোচ্চ হবে, কজ আলফার মান যদি সর্বনিম্ন হয় তাহলে লব্ধির মানও সর্বনিম্ন হবে। ক্লিয়ার কথা? এখন আমরা জানি যে কজ আলফার সর্বোচ্চ মান কত? কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 0, তাই না? কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে 0। আর এই 0 পাওয়া যায় কখন? এই 0টা পাওয়া যায় কখন? যখন দুটি ভেক্টর সমান্তরাল হয়ে একই দিকে যদি গমন করে, অর্থাৎ পি একটি ভেক্টর আছে, কিউ ভেক্টর, এই একই জাতীয় ভিন্ন মানের দুটি ভেক্টর, একই জাতীয় ভিন্ন মানের দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে পরস্পরের সমান্তরাল হয়ে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0। আর মধ্যবর্তী কোণ যদি 0 হয় তাহলে আমরা এখানে cos 0 ডিগ্রি মান আমরা পাই হলো 1, আর cos 0 ডিগ্রি মান হচ্ছে যদি 1 হয়, 1 হচ্ছে সর্বোচ্চ মান, এই 1টা হচ্ছে সর্বোচ্চ মান। তখন আমরা এখানে লিখতে পারি হলো যে আর ইকুয়াল আমরা কি লিখব? ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম √of পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আর আমরা এখানে কি পেয়েছিলাম? যে আমরা বলেছিলাম যে cos 0 ডিগ্রি, হ্যাঁ, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো cos 0 ডিগ্রির মান যদি 1 হয়ে থাকে তখন আমরা এখানে লিখতে পারি হলো 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, কারণ কি দুটি ভেক্টর একই দিকে সমান্তরাল হয়ে গমন করলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0, আর cos 0 মান হচ্ছে 1। তো ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি হলো যে এরকম একবারে লিখে ফেললাম যে পি প্লাস কিউ তারপরে স্কোয়ার, আর এখানে আসে হলো √, তাহলে √, স্কোয়ারে কাটা যায়, তখন আমরা লিখতে পারি হলো পি প্লাস কিউ। তো এটাই আমরা পেলাম হলো যে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হবে ওই ভেক্টর দুটির যোগফলের সমান। ঠিক আছে? এবং এটি কখন এটা লব্ধির মানটা পাওয়া যাচ্ছে? যখন ভেক্টর দুটি একই দিকে গতিশীল থাকে, পরস্পরের সমান্তরাল হয়ে একই দিকে গতিশীল থাকলে তখন লব্ধির সর্বোচ্চ মান আমরা পাই, সর্বোচ্চ মান আমরা পেতে পারি। এখন এই লব্ধির সর্বনিম্ন মানটা আমরা কখন পাইতে পারি, কিভাবে পাবো? তো আগের মতোই কথা বলি, পি কিউ নির্দিষ্ট থাকলে আমার এই লব্ধির মানটা নির্ভর করছে কজ আলফা এর উপর। কজ আলফার মান সর্বনিম্ন হলে আর এর মান সর্বনিম্ন হবে। কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে আমি এখানে যদি লিখি যে কজ আলফা ইকুয়াল হচ্ছে -1, তাহলে এটার ওই -1 পাওয়া যায় কখন? কজ আলফার কত ডিগ্রি মান মাইনাস হয়? নিশ্চয় হচ্ছে কজ 180 ডিগ্রির মান হবে হলো -1। তো কজ 180 ডিগ্রি এর অর্থ কি? যে এখানে কোণ হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি এর অর্থ হচ্ছে যে এই দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে গমন করে, তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো কিভাবে? মনে করো পি ভেক্টর যাচ্ছে হলো এই দিকে, হ্যাঁ, এই পি ভেক্টর যাচ্ছে হলো এই দিকে, এরা একই জাতীয় ভেক্টর, আরেকটা কিউ যাচ্ছে হলো পরস্পরের বিপরীত দিকে। ঠিক আছে? একটা যাচ্ছে হলো যেদিকে, ওইটা যাচ্ছে হলো এই একই জাতীয় অপর আরেকটি ভেক্টর যাচ্ছে হলো তার বিপরীত দিকে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তবে এরা যদি ভিন্ন মানের হয়, এরা ভিন্ন মানের হতে পারে, সমমানের হবে না, এরা ভিন্ন মানের হবে। ভিন্ন মানের একই জাতীয় দুটি ভেক্টর পরস্পরের বিপরীত দিকে যখন গমন করছে তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানে কজ আলফার মান কত পাবো? -1। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হলো যে আর ইকুয়াল √of, আর সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে মিনিমাম মানটা আমরা পাচ্ছি, কজের মিনিমাম মানটা পাচ্ছি। তাহলে হচ্ছে আর মিনিমাম, সেটা কি পাবো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq, আর এখানে মানটা হচ্ছে -1, কজ আলফার মান হবে কত? -1। তো -1 বসানোর পরে আমি এখানে কি লিখতে পারি? এটা আমার লেখা যা হলো p² প্লাস q², আবার এখানে পাইলাম হলো প্লাসে মাইনাসে -2pq, হ্যাঁ, √, আছে। এবার আমি এখানে লিখতে পারি হলো এটা p, হ্যাঁ, ভেরিয়েবল q, তারপরে স্কোয়ার, আবার এখানে আছে হলো √। আমি এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি হলো যে এখানে পিও বড় হতে পারে, কিউ বড় হতে পারে, যে কোনোটা বড় হতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো পি ভেরিয়েবল হচ্ছে কিউ। তো ফাইনালি আমরা এখানে পেলাম হলো যে আর মিনিমাম ইকুয়াল হচ্ছে এই। ঠিক আছে, তাহলে আমরা এখানে খেয়াল করে দেখো, দুটি ভেক্টরের একই জাতীয় ভিন্ন মানে দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান আমরা পেলাম হলো এই ভেক্টর দুটির বিয়োগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান পাচ্ছি হলো ভেক্টর দুটির বিয়োগফলের সমান। তোমাদের এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে একই জাতীয় ভিন্ন মানে দুটি ভেক্টরের লব্ধির মান কি কখনো শূন্য হতে পারে? তাহলে দেখো তো কি আমরা এখানে শূন্য পেয়েছি? একই জাতীয় ভিন্ন মানের দুটি ভেক্টরের লব্ধির মান কখনো শূন্য হতে পারে না। এদের পরিমাণটা হতে পারে হলো তাদের বিয়োগফলের সমান। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা অনেকগুলো কথা আজকে শিখে ফেললাম। আমরা সামুদ্রিকের সূত্র পেলাম, সামুদ্রিকের সূত্র থেকে আমরা লব্ধির মানের রাশিমালা নির্ণয় করলাম, লব্ধির দিকের রাশিমালা আমরা নির্ণয় করলাম। আবার আমরা দেখলাম যে লব্ধির মান সর্বোচ্চ হয় কখন এবং লব্ধির মান সর্বনিম্ন হয় কখন। ঠিক আছে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো আজকে যে আলোচনা করেছি তোমরা নিজেরা এগুলোকে ভালোভাবে শিখে ফেলবে, মুখস্থ করে ফেলবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। আর অবশ্যই আমি তোমাদের বলেছি যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। পড়ার সংক্রান্ত অবশ্যই হতে হবে, পড়ার বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারো। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি গত ক্লাসের মধ্যে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই আমার কাছ থেকে তোমরা এই হেল্পটা পেতে পারো। হ্যাঁ, তোমাদের পড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার কাছে জানতে পারো। ঠিক আছে, তোমরা নিয়মিত পড়ালেখা করো। প্রতিষ্ঠান খোলা হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদের অনলাইনে ক্লাস পুঁজি করে আমাদের আগাতে হবে। অন্যান্য কলেজেও যেরকমভাবে ক্লাস নিচ্ছে আমরা ঠিক একইভাবে আমরা ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো উপভোগ করবে। ওকে, তো সেই পরে তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।